আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্ষণিকের বিদ্যালয়ে স্বাগত। 60 ডেজ এমএসটি অ্যাডমিশন প্রোগ্রাম 2021-এর ম্যাথ সেকেন্ড ক্লাস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সরলরেখার দ্বিতীয় পার্টটি। সরলরেখার প্রথম পার্টিতে আমি বেশ কিছু টার্ম দেখিয়েছি, এখন বাকি যে টার্মগুলো ছিল সেগুলো আমরা দ্বিতীয় পার্টে কভার করার চেষ্টা করব। তো আমাদের দ্বিতীয় পার্টে প্রথমে কী আছে? প্রথমে আমাদের যে কনসেপ্টটা আছে সেখানে বলা হয়েছে যে ত্রিভুজের বিভিন্ন বিন্দু নির্ণয় সংক্রান্ত কনসেপ্টটা রিলেটেড টু ডিফারেন্ট পয়েন্ট অফ ট্রায়াঙ্গেল। তো ত্রিভুজে কী কী বিন্দু আছে, সাধারণত কী কী বিন্দু আমরা দেখে থাকি? একটা হলো তোমার অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র, পরিকেন্দ্র। ঠিক আছে, এখন অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার কি? অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার হলো তিনটা যে কোণ থাকে, ত্রিভুজের যে তিন কোণ থাকে, তিন কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার। আর ভরকেন্দ্র হলো ত্রিভুজের মধ্যমা কি? বাহুগুলোর মধ্যবিন্দু, ত্রিভুজের একটি কোণ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখাটা তাকে বলা হয় মধ্যমা। তো মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড। আর লম্বকেন্দ্র কাকে বলা হয়? লম্বকেন্দ্র হলো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব যে বিন্দুতে ছেদ করে। একটা ত্রিভুজের তিনটা শীর্ষ থাকে, তো এই তিনটা শীর্ষের প্রত্যেকটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপরে একটা লম্ব যদি আমরা বরাবর টানি, তাহলে তিনটা লম্ব যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্বকেন্দ্র বা ভার্টিক্যাল সেন্টার। আর হলো পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা কি? পরিকেন্দ্র হলো বাহু সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে। বাহু সমদ্বিখণ্ডক বলতে কি বোঝায়? এখানে একটা ত্রিভুজের তিনটি বাহু থাকে আমরা জানি, তো এই বাহুটার সমদ্বিখণ্ডক বলতে কি বোঝায়? এই বাহুটার মধ্যবিন্দু যেটা, সেখান থেকে যদি আমরা একটা লম্ব টানি তাহলে পাবো আমরা বাহুটার সমদ্বিখণ্ডক। তেমনই এই বাহুটার একটা সমদ্বিখণ্ডক আছে, এই বাহুটির একটি সমদ্বিখণ্ডক আছে। তো এই তিনটি সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় পরিকেন্দ্র। এখন আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যা যা লাগবে, অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এইগুলোর কিছু শর্টকাট টার্ম লাগবে। তো শর্টকাট টার্মগুলো আমরা এখানে ব্যাখ্যা করেছি। যে অন্তঃকেন্দ্র বলতে কি বোঝায়? অন্তঃকেন্দ্র বলতে যেটা বোঝায় আমরা এখানে জানলাম। আর সূত্রটা কি? সূত্রটা হলো এটা: ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইড a প্লাস b প্লাস c। ঠিক আছে, তেমনই ভরকেন্দ্রেরও কিছু সূত্র আছে, পরিকেন্দ্রেরও কিছু সূত্র আছে, লম্বকেন্দ্রেরও কিছু সূত্র আছে। তো পরিকেন্দ্রের ক্ষেত্রে আমরা তিন টার্মে করতে পারি। আমি যে টার্মটা লিখছি এটা হলো একটা শর্টকাট মেথড। তো এই টার্মে আমরা এই ম্যাথটা করতে পারি। অথবা আমরা এই ক্ষেত্রে কী করতে পারি, তোমার পরিকেন্দ্র বলতে আসলে কী বোঝায়? পরিকেন্দ্র বলতে বোঝায় এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা যদি কোনো একটা বৃত্তের ভিতরে অবস্থিত হয়, ধরো এই ত্রিভুজটা এই বৃত্তটার ভিতরে অবস্থিত হচ্ছে, আর এই বৃত্তটার কেন্দ্র হলো এটা, তাহলে এই ত্রিভুজের পরিকেন্দ্র হলো বৃত্তের কেন্দ্র। মানে একটা বৃত্তের ভিতর অবস্থিত কোনো ত্রিভুজের পরিকেন্দ্র ওই বৃত্তের কেন্দ্র একই বিন্দু। ঠিক আছে, মানে এই ত্রিভুজের পরিকেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র একই বিন্দু। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি? এই ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি ধরো আমি ত্রিভুজের তিনটা বাহু, তিনটা কোণ থেকে কৌণিক শীর্ষবিন্দু থেকে যদি আমরা পরিকেন্দ্র বা তোমার বৃত্তের কেন্দ্র যেটাকে বলে ওই বরাবর যদি একটা সংযোগী সরলরেখাটা নিই, ধরলাম ত্রিভুজের নাম এ বি সি এবং যে কেন্দ্র সেটি হলো ও, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা সরলরেখা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করছে। তখন ব্যাপারটা কী হয়ে যায়? ব্যাপারটা ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পারি? এক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমরা পরিকেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা নিয়ম পাই। আমাদের যদি এরকম তোমার তিনটা বিন্দু দেওয়া থাকে, a সমান x1 y1, b ইকুয়াল টু x2 y2, c ইকুয়াল টু x3 y3, তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি? এই ক্ষেত্রে আমরা কিন্তু এ ও এ ও বি এবং ও সি এই সরলরেখাগুলোর মান বের করে আমরা কিন্তু আমাদের রিকোয়ার্ড যে অ্যান্সারটা ওটা বের করতে পারি। আরেকটা উপায় আছে। আরেকটা উপায় কি? দেখো, এটা হলো একটা বৃত্ত। তো আমরা বৃত্তের সমীকরণ যেটা পাই, বৃত্তের সমীকরণে যদি আমাদের মানগুলো বসাই দিই তাহলে বৃত্তের কেন্দ্রটা আমরা সেখান থেকে পাবো। দুই তিনটা সমীকরণ পাওয়ার পরে সেখান থেকে আমরা বৃত্তের কেন্দ্রটা পাবো। এখন হলো লম্বকেন্দ্র। লম্বকেন্দ্রের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু অনেক কঠিন একটা সূত্র দেওয়া আছে। সূত্রটা কি? শর্টকাটটা কি? শর্টকাটটা হলো x1 tan a প্লাস x2 tan b প্লাস x3 tan c ডিভাইড tan a প্লাস tan b প্লাস tan c। ওয়াইয়ের ক্ষেত্রেও সেম টার্মে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা কি শর্টকাট নিয়ম আছে, এটা হলো একটা মেথড। আরেকটা মেথড আছে। ওই মেথডটা কি? আমাদের ওই মেথডটা হলো, আমরা জানি কি লম্ব বলতে কি বোঝায়? দুইটা সরলরেখা লম্ব হবে তখনই যদি প্রথম সরলরেখার ঢাল m1 এবং দ্বিতীয় সরলরেখার ঢাল m2 এর গুণফল -1 হয়। তো এই ক্ষেত্রে আমরা ধরো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে,
এটা আমাদের ত্রিভুজ, আর আমাদের বলছে যে লম্ববিন্দু, ধরলাম এই লম্ববিন্দু হলো ও, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো আমাদের এই ত্রিভুজের নাম হলো এবিসি, এই মধ্যবিন্দুটা হলো লম্ব, এডি হলো তোমার বিসির উপর লম্ব। তো এই ক্ষেত্রে কি আমাদের ওর মান বের করতে বলছে, তখন আমরা কি করতে পারি, বিসি এবং এডি এই দুটো যেহেতু লম্ব, এই দুটো সরলরেখার ঢাল নিয়ে আমরা একটা সমীকরণ পেতে পারি। আবার তোমার সেমভাবে এবি এবং সি, এখানে নাম দিলাম আমরা সিই, এই দুটো যেহেতু পরস্পরের উপর লম্ব, সো এইখানেও আমরা দুইটা সরলরেখার সমীকরণ নিয়ে ঢাল বের করে আরেকটা ইকুয়েশন পেতে পারি। তো দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে দেখবো যে আমাদের রিকোয়ার্ড ওর ভ্যালুটা বের হয়ে যাচ্ছে, বা লম্ব কেন্দ্র বা ভার্টিক্যাল সেন্টারটা বের হয়ে যাচ্ছে। এভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তো চলো একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তো আমাদের এখানে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কতে আমাদের বলেছে যে ত্রিভুজ এবিসি, ওকে, তো আমাদের এখানে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কতে আমাদেরকে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর শীর্ষ তিনটি যথাক্রমে এ বি সি এবং ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্ববিন্দু এবং পরিকেন্দ্র আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা ত্রিভুজটাকে যদি আঁকি তাহলে আমরা এরকম একটা ফর্ম পাবো ত্রিভুজ, এবং ত্রিভুজের আমরা প্রতিটা বাহুর মান বের করেছি। কীভাবে বের করেছি, আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি, যেটাই হলো প্রতিটা বাহুর মান। তো বাহুগুলোকে আমরা এবিসি দ্বারা আইডেন্টিফাই করেছি। তো এখন আমরা আমাদের অঙ্ক টার্মগুলোতে চলে যাই। আমাদের প্রথম অঙ্ক কী ছিল, আমাদের প্রথম অঙ্ক ছিল হলো ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। তো ভরকেন্দ্র নির্ণয় করার ক্ষেত্রে আমরা কী সূত্র জানি, ভরকেন্দ্র নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি সূত্রটা এরকম, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড 3। তো এখন আমরা x1 x2 এবং x3 মান বসাই দিই। x1 x2 x3 কোনটা, এটা x1 এটা x2 আর এটা হলো x3, এদের মান যদি বসাই দিই তাহলে কত হয়, 5 প্লাস -4 প্লাস 1 ডিভাইড 3, y মানটা আছে আমাদের 0 -3 প্লাস 12 ডিভাইড 3। তো আমাদের এখানে ক্যালকুলেশন করলে মান কত আসে, মান আসে হলো আমাদের 6/2/3, 3 বাদ দিলে 9/3, অথবা এটাকে আমরা লিখতে পারি 2/3, 3। এটা হলো আমাদের এই ত্রিভুজের ভরকেন্দ্র। এখন আমাদের কী বের করতে বলেছে, এখন আমাদেরকে বলেছে যে ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করো। তো ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করার সূত্র কি, আমরা জানি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ইকুয়াল টু এ x1 প্লাস বি x2 প্লাস সি x3 ডিভাইড এ প্লাস বি প্লাস সি, এ y1 প্লাস এ বি y2 প্লাস সি y3 ডিভাইড এ প্লাস বি প্লাস সি। তো এখন দেখো আমাদের কিন্তু x1 x2 x3 এবং এ এবং বি এবং সি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে। তো আমরা মানগুলো যদি বসে তাহলে কি পাই, দেখো আমাদের এর ভ্যালুটা কত দেওয়া আছে, এর ভ্যালু আমরা বের করেছি 5√10। তো 5√10 ইন্টু আমাদের x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হলো 5 প্লাস বির ভ্যালু কত, বির ভ্যালু আমাদের দেওয়া আছে হলো 4√10, আর x2 ভ্যালু হলো কত, আমাদের x2 ভ্যালু হলো -4, আর সির ভ্যালুটা কত দেওয়া আছে, আমাদের সির ভ্যালু দেওয়া আছে হলো এই সির ভ্যালু দেওয়া আছে 3√10, এবং আমাদের x3 এর ভ্যালু কত, x3 এর ভ্যালু হলো 1 ডিভাইড এ প্লাস বি প্লাস সি। তো এখন আমাদের এ প্লাস বি প্লাস সির মান আমরা দিয়ে দিই 5√10 প্লাস 4√10 প্লাস 3√10। সেম প্রসেস এই সাইডে হবে, আমরা এর ভ্যালুটা বসাবো, তারপর y1 এর ভ্যালুটা বসাবো। তো আমরা বসিয়ে দিই এক এক করে, প্লাস 410 ইন্টু y2 ভ্যালু হলো আমাদের -3 প্লাস সি ভ্যালু 3√10 ইন্টু 12 ডিভাইড 5√10 প্লাস 4√10 প্লাস 3√10। এখন দেখো এই সাইডেও যদি আমরা কল্পনা করি, উপর থেকে √10টা কমন যায়, নিচে থেকে √10 কমন যায়। তো উপরে এবং নিচে থেকে যদি আমরা √10 বাদ দিই তাহলে আমাদের আলটিমেটলি কত থাকে, 5 × 5, 5 × 5 = 25 মাইনাস 4 × 2 = 16 প্লাস 3, ঠিক আছে। আর নিচে কত থাকে, নিচে আমাদের থাকে হলো 5 প্লাস 4 প্লাস 3।
সেম প্রসেস এই সাইডেও আমরা রুট 10টাকে কমন দিতে পারি। রুট 10 উপরে এবং নিচে থেকে কমন দিয়ে বাদ দিলে আমাদের থাকে উপরে 0 মাইনাস 12 প্লাস 36 ডিভাইড 5 প্লাস 4 প্লাস 3। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, 28 থেকে 12/12 24/12 বা আমাদের অ্যান্সার আসে হলো 1,2। তার মানে আমরা কি দেখলাম, আমাদের এখানে অন্তঃকেন্দ্রের মান কত হলো, অন্তঃকেন্দ্রের মান হলো 1,2। এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে লম্ববিন্দু। চলো লম্ববিন্দুটা বের করি। তোমাদের এখন বের করতে হবে লম্ব বিন্দু। তো আমি লম্ববিন্দুর ক্ষেত্রে তোমাদের একটা সূত্র দেখিয়েছিলাম, একটা হলো ট্যানের সূত্র। কি সূত্র, x1 tan a প্লাস x2 tan b প্লাস x3 tan c ডিভাইড tan a প্লাস tan b প্লাস tan c, ওটা হলো একটা সূত্র। আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা কি, আমরা এই ত্রিভুজটাকে তোমার একটু ভিজুয়ালাইজ করে আঁকায় লম্ব আঁকিয়ে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 এই সূত্র দ্বারা করব। তো চলো আমরা ওই সূত্র দ্বারা করি। তো আমাদের এখানে ত্রিভুজটা কী ছিল, আমাদের ত্রিভুজটা ছিল a b c। আমরা ত্রিভুজের মানগুলো বসে দিই। এর মান ছিল আমাদের 5,0, বির মান ছিল আমাদের -4 -3 এবং সি মানটা ছিল হলো আমাদের 1,2। দেখো লম্বকেন্দ্র বলতে আসলে কী বোঝায়, লম্বকেন্দ্র বলতে বোঝায় যদি আমরা এ বাহু মানে এ বিন্দু থেকে যদি বিসি বাহুর উপর লম্ব আঁকি এবং সি বিন্দু থেকে যদি আমরা এবি বাহুর উপর লম্ব আঁকি, তাহলে এই লম্ব দুটো যে বিন্দুতে ছেদ করেছে, আবার যদি আমরা সেম এই বি বিন্দু থেকে যদি এসি বাহুর উপরে লম্ব আঁকি, তাহলে এই তিনটা লম্ব যে বিন্দুতে ছেদ করবো সেটাকে বলা হয় লম্ববিন্দু। তো আমরা ধরলাম লম্ববিন্দু এখানে আমাদের ও, এবং লম্ববিন্দুকে আমরা ডিফাইন করলাম আলফা এবং বিটা দিয়ে। ঠিক আছে, তো আমাদের লম্ববিন্দু কি, আমাদের লম্ববিন্দু হলো ও, ওটা কি হবে আসলে আলফা এবং বিটা। আমাদের আলফা এবং বিটার ভ্যালুটা বের করতে হবে। তো চলো বের করি। এটা এখানে লম্ব, এটা এখানে লম্ব। তো দেখো এখানে এটাকে যদি আমরা নাম দিই এডি আর এটাকে যদি দিই সিএফ, তো এডি আর বিসি কিন্তু পরস্পরের উপর লম্ব। তার মানে কি এডি লম্ব বিসি। তার মানে আমরা কি লিখতে পারি, এম অফ এডি ইন্টু এম অফ বিসি ইকুয়াল টু -1। এখানে এম বলতে কি বোঝায়, এম বলতে বোঝায় হলো ঢাল। আমরা জানি যে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্বা হয় তাহলে তাদের ঢালের গুণফল -1 সমান হয়। তো আমাদের এম অফ ডি এর ঢালটা কত, ঢালটার জন্য যদি আমাদের এই সরলরেখার ঢাল বের করি তাহলে আমরা পাই বিটা -0 ডিভাইড আলফা -5 ইন্টু বিসি এর ঢাল কত, বিসি এর ঢাল হলো -3, সরি এখানে 12 ছিল, -3 -12 ডিভাইড -4 -1 ইকুয়াল টু -1। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, বিটা ডিভাইড আলফা -5 ইন্টু -5/-15 টু -1। এটা যদি আমরা কাটাকাটি করি, মাইনাসে মাইনাসে কাটা, এখান থেকে হলো 3, উপরে 3 বিটা থাকে, 3 বিটা, আর এটা ওই সাইডে চলে গেলে থাকে -α+5 বা α+3 বিটা ইকুয়াল টু 5। ঠিক আছে, এটা হলো আমাদের একটার ক্ষেত্রে বের করলাম। আবার দেখো আমাদের কিন্তু সিএফটা এবি এর উপর লম্ব, তার মানে কি সিএফ লম্ব এবি। তার মানে আমরা কি বলতে পারি, এই দুইটা ঢাল এর গুণফল কী হবে, -1। তার মানে কি ঢাল অফ সিএফ ইন্টু ঢাল অফ এবি ইকুয়াল টু কত, -1। তো আমরা যদি এখন সিএফ আর এবির ঢালটা বের করি, তো সিএফ এর ক্ষেত্রে যদি ঢাল বের করি তাহলে কি পাই হলো বিটা -12 ডিভাইড আলফা -1 ইন্টু -3 -0 -4 -5 ইকুয়াল টু -1। তো আমাদের এখানে কত থাকে, বিটা -12 ডিভাইড আলফা -1, উপরে থাকে হলো আমাদের -3, নিচে থাকে -9/1, এখান থেকে 3, মাইনাসে মাইনাসে কাটা। তোমাদের আলটিমেটলি ভ্যালুটা কত আসে, বিটা -12, এটার দ্বারা যদি 3 দ্বারা যদি আলফা -1কে গুণ করি তাহলে 3 আলফা মাইনাস গেলে -3 আলফা, -3 এই সাইডে গেলে +3। তো আমাদের এখানে আলটিমেটলি ভ্যালুটা কত আসে, আলটিমেটলি ভ্যালুটা আসে হলো 3 আলফা প্লাস বিটা, আমরা -12টাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যায় ইকুয়াল টু 15। তার মানে আমরা এখানে দুইটা মান পাচ্ছি। কে পাচ্ছি, এটা হলো আমাদের এখানে 1 নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এখন তো আমাদের এই দুইটা সমীকরণকে যদি
সলভ করি তাহলে আমাদের ভ্যালু আসে আলফা বিটার সমান, এখানে আলফার মান হয় 5 এবং বিটার মান হয় 0। তো আমাদের কি দেখলাম, তখন আমাদের লম্ববিন্দুটা কত, আমাদের রিকোয়ার্ড লম্ববিন্দু হলো লম্ববিন্দু 5,0। তোমাদের কোশ্চেন আর একটা জিনিস বের করতে বলেছিল, সেটা হলো আমাদের পরিকেন্দ্র। আমাদের পরিকেন্দ্র বের করার জন্য আমরা তিনটা টার্ম ইউজ করতে পারি। একটা টার্ম হলো, আমি শর্টকাটে যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, x1 প্লাস, পরিকেন্দ্র বের করার জন্য আমরা তিনটা টার্ম ইউজ করতে পারি। একটা আমি যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, x1 tan a প্লাস x2 tan b প্লাস x3 tan c ডিভাইড tan a প্লাস tan b প্লাস tan c, এটা হলো একটা শর্টকাট টার্ম। আরেকটা টার্ম আমরা ইউজ করতে পারি বৃত্তের সূত্র দিয়ে, সমীকরণের সূত্র দিয়ে। আরেকটা করতে পারি বৃত্তের ব্যাসার্ধকে নিয়ে সরলরেখার সূত্র, সরলরেখার দুইটার দৈর্ঘ্য সমান ধরে। তো আমরা এখানে তৃতীয় টার্মটা ইউজ করব। হ্যাঁ, বাকি দুটা টার্ম তোমার বাসায় করে দেখে নেবে। তো পরিকেন্দ্র বলতে আসলে কী বোঝায়? পরিকেন্দ্র বলতে বোঝায় একটা বৃত্তের অভ্যন্তরে যদি কোনো একটা ত্রিভুজ অবস্থিত হয় এবং ত্রিভুজের তিনটি শীর্ষ যদি বৃত্তকে স্পর্শ করে বা তিনটা শীর্ষ দিয়ে যদি বৃত্তটা অতিবাহিত হয়, তাহলে বৃত্তের যে কেন্দ্র সেটাকেই বলা হয় ত্রিভুজটার পরিকেন্দ্র। ঠিক আছে? তো ত্রিভুজ আমরা দিয়ে দিলাম এ বি সি। আমাদের এর মান দেওয়া আছে হলো 5,0, বির মান দেওয়া ছিল -4,-3 এবং সির মান কত দেওয়া ছিল? সির মান দেওয়া ছিল 1,12। আর এইখানে হলো, এটাকে আমরা ধরে নিলাম আমাদের পরিকেন্দ্র। পরিকেন্দ্রকে আমরা ও দ্বারা ডিফাইন করলাম। আমরা ও এ, ও সি এবং ও বিকে যোগ করলাম। এখন ওকে আমরা কি দ্বারা ডিফাইন করব? ওকে আমরা ডিফাইন করলাম এক্স এবং ওয়াই দ্বারা, যেহেতু আমরা এটার ভ্যালুটা জানি না এবং এই ভ্যালুটাই আমাদের বের করতে হবে। তো আমাদের পরিকেন্দ্র কি আসলে? পরিকেন্দ্র তাহলে হলো এক্স, ওয়াই। তো এখন পরিকেন্দ্রের মানটা বের করি। দেখো, ও এ, ও বি এবং ও সি তিনটাই কিন্তু এই বৃত্তের তিনটা ব্যাসার্ধ। আর আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধগুলো পরস্পর সমান হয়। তাহলে ও এ ইকুয়াল টু ও বি প্লাস ও বি ইকুয়াল টু ও সি, মানে তিনটা বাহুই সমান এখানে। তো আমরা এখান থেকে টার্মগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা প্রথমে নিই ও এ ইকুয়াল টু ও বি লিখলাম। তো ও এ বলতে কী বোঝায়? ও এবং এ এর, ও বিন্দু এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্বের সূত্র থেকে আমরা জানি √(x-5) হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু √OB হলো আমাদের x প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার। এখন উভয় পক্ষে যদি আমরা বর্গ করি এবং এর ভিতরে টার্মটাকেও যদি বর্গ করি, তাহলে পাই x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9। তো আমাদের এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই সাইড থেকে আমরা কেটে দিলাম। তাহলে আমাদের বাকি টার্মটা কত থাকে? বাকি টার্ম থাকে 18x প্লাস 6y। এই সাইডে 25 হয়, এই সাইডে 25 কাটা, তো থাকে 0। আর আমরা উভয়পক্ষকে যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা পেলাম আমরা আমাদের একটা সমীকরণ। আমরা আমাদের আরেকটা সমীকরণ বের করব। আরেকটা সমীকরণ আমরা কি থেকে নিতে পারি? আমরা ও এ সমান ও সি লিখতে পারি। তো ও এ সমান আমরা কি পেয়েছিলাম একটু আগে? ও এ সমান পেয়েছিলাম x-5 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ও সি সমান কত? আমাদের ও সি সমান হলো x-1 হোল স্কোয়ার প্লাস y-12 হোল স্কোয়ার। তো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 24y প্লাস 144। এক্স স্কোয়ার উভয় সাইড থেকে কাটা, ওয়াই স্কোয়ার উভয় সাইড থেকে কাটা। এটাকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের থাকে 8x আর y মাইনাস 24y মাইনাস 120। তো তাহলে আমাদের এখানে থাকে কত? আমরা যদি 8 দ্বারা ভাগ করে দিই, 8 দ্বারা ভাগ করে দিলে থাকে আমাদের x মাইনাস 24 হবে, এটা 3y ইকুয়াল টু মাইনাস 15। তো আমরা এখানে দুইটা সমীকরণ পেলাম, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা x এবং y এর ভ্যালু পেয়ে যাই। তো আমাদের x এবং y এর ভ্যালু হলো -3/2 এবং 9/2।
এটাই হলো আমাদের নির্ণেয় পরিকেন্দ্র। তো আমাদের পরিকেন্দ্র কত -3/2, 9/2। তো আমাদের তারপরে কনসেপ্টে কী বলা হয়েছে, আমাদের তারপরে কনসেপ্টটা দেওয়া হয়েছে কনসেপ্ট 10, দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সংক্রান্ত। তো দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ আমরা দুইটা রেখা ধরি, একটা হলো এসি এবং এবি। এই দুইটা রেখা যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে তাহলে এদের মধ্যবর্তী যে কোণ বা ইন্টারসেক্টিং যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হলো আমরা ফাই ধরে নিলাম। এখন আমাদের ফাই মান বের করতে হবে। আমরা এখানে আরেকটু কাজ করে নিয়েছি যে তোমার এসি রেখাটা এক্স অক্ষের সাথে কত, এটা কি, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের সাথে θ2 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এবি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে কি, তারপরে আমরা সূত্রটাকে এভাবে ডিফাইন করতে পারি, ফাই ইকুয়াল টু দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ ফাই ইকুয়াল টু প্লাস মাইনাস ট্যান ইনভার্স θ1 ট্যান θ1 মাইনাস ট্যান θ2 ডিভাইড 1 প্লাস ট্যান θ1 ট্যান θ2। যদি আমাদের কোণের মান দেওয়া থাকে তাহলে আমরা এটাকে এইভাবে করবো, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আর যদি ধরো আমাদের কোণের মান দেওয়া নাই, দুটো সরলরেখা দেওয়া আছে বা ঢাল দেওয়া আছে, তো আমরা ঢাল দিয়ে এইভাবে অঙ্কটা করতে পারি। আর যদি আমাদের ঢাল না দেওয়া থাকে, জাস্ট হলো তোমার বাহুগুলোর মান দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। মানে এখানে আমি তিনটা টার্ম দেখাই দিলাম, তোমার কোশ্চেনে যে এইরকম আছে ওই সাথে রিলেটেড করে তোমার অঙ্কগুলো করতে হবে। তো চলো আমাদের একটা ম্যাথ করলে এই প্রবলেমটা সলভ হবে। আমাদের ম্যাথের মধ্যে একটা ম্যাথ দিয়েছে, আমাদের ম্যাথে বলছে যে এ শীর্ষ বিশিষ্ট একটি বর্গের একটি কর্ণ এত হলে এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এখন এটাকে আমি এখানে ডিফাইন করেছি, এটা কিন্তু এখানে হতে পারে, আমি কিন্তু শিওরলি বলতে পারছি না। এই কর্ণ বরাবর দুই দিকে এটা হতে পারে, এদিকেও হতে পারে ওইদিকেও হতে পারে। তো আমরা দুইটা সমীকরণে বের করব, ঠিক আছে। তো এখন দেখো, আমরা জানি একটা বর্গের কোণটাকে কত ডিগ্রি কোণে ভাগ করে, 45 করে ডিগ্রি কোণে ভাগ করে, কারণ প্রত্যেকটা বর্গের প্রত্যেকটা এই কোণগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি অর্ধেক দিয়ে চলে যায়, তার মানে এই সাইডে 45, এই সাইডে 45 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের ম্যাথের টার্ম অনুযায়ী কী ছিল, ম্যাথের টার্ম অনুযায়ী ছিল আমাদের tan phi ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড 1 প্লাস m1 m2। এটা হলো আমাদের সূত্র, আমরা এই সূত্রের বেসিসে অঙ্ক করব, ঠিক আছে। এটা হলো আমাদের সূত্র। তো আমাদের সমীকরণটা কি দেওয়া আছে, আমাদের সমীকরণটা দেওয়া আছে 3x মাইনাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা ঢালটা বের করে নেব, 4y ইকুয়াল টু 3x মাইনাস 6, আমরা উভয় সাইডকে যদি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে পাই 3/4 x মাইনাস 6/4। এখন আমরা তোমার সমীকরণ থেকে কী পাই, সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c, এই সমীকরণ থেকে পাই এই এমটা হলো এখানকার ঢাল। আমরা যদি এই সমীকরণের সাথে এই সমীকরণটাকে তোমার সমতা করি বা তোমার ডিফাইন করি, চিহ্নিত করি, তাহলে দেখতে পারবো যে এই মানটা কিন্তু এম এর মানের সমান হয়ে যায়। তার মানে কি, এই সমীকরণের জন্য আমাদের এম এর ভ্যালুকে আমরা m1 দ্বারা ডিফাইন করলাম, m1 ইকুয়াল টু 3/4। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের m2 বের করতে হবে। m2 কার জন্য, m2 হলো এমন একটা সরলরেখার ঢাল যেটা এ বিন্দুগামী, ঠিক আছে। তো আমরা m2 বার করার জন্য অঙ্কটা করি। আমাদের সূত্র অনুযায়ী দেখি যে এই দিকে ঢাল হবে m2, এদিকেও ঢাল হবে m2, এই m2টা বার করতে হবে আমাদের। তো আমাদের সূত্র অনুযায়ী কী আছে, আমাদের সূত্র অনুযায়ী আছে হলো tan phi ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এখন আমরা আমাদের মানগুলো বসে দিই। আমাদের ফাইয়ের মান কত দেওয়া আছে, ফাইয়ের মান আমরা বের করেছি 45 ডিগ্রি। আর আমাদের m1 এর মানও আমরা বের করেছি কত, m1 এর মান আমরা বের করেছি 3/4 মাইনাস m2 আর 1 প্লাস 3/4 m2। এখন tan 45 ডিগ্রি মানে হলো 1 প্লাস মাইনাস 3 মাইনাস 4m2 ডিভাইড 4 প্লাস 3m2। তো এখন দেখো, এখানে আমরা প্লাস নিয়ে অঙ্কটা করতে পারি, মাইনাস নিয়ে অঙ্কটা করতে পারি, আমরা দুইটা টার্মে করবো যেহেতু আমরা দুইটা সরলরেখা পাবো। তো যদি আমরা প্লাস নিই, প্লাস নিলে কী আসে, প্লাস যদি নেই তাহলে আসে আমাদের 1, নিচের 4 আর উপরের 4 কাটা, তো এখানে থাকে আমাদের প্লাস নিলে জাস্ট এটা থাকে 3 মাইনাস 4m2 ডিভাইড 4 প্লাস 3m2। এটাকে যদি আমরা সলভ করি, 4 প্লাস 3m2, 3 মাইনাস
4m2 7m2 equal to 1 সরি -1 আর m2 equal to কত আসে আমাদের 1/-1/7 এটা হলো আমাদের m2 এর একটা ভ্যালু যদি আমরা প্লাস নিই। এখন যদি মাইনাস নিই তাহলে কি হয়, যদি আমরা মাইনাস নিই, মাইনাস নিলে আমাদের কত ভ্যালু আসে, মাইনাস নিলে 1 equal to -3 -4m2 ব্র্যাকেট দিয়ে দিই 4 + 3m2 4 + 3m2 মাইনাস দ্বারা গুণ করলে হয় 4m2 - 3। তোমাদের এখানে আলটিমেটলি ভ্যালু আসে কত, আলটিমেটলি ভ্যালু আসে m2 equal to 7। তার মানে আমরা এখানে দুইটা ভ্যালু পেলাম, একটা কি, একটা হলো আমাদের m2 এর ভ্যালু আমরা দুইটা পেলাম, একটা হলো 7 আর একটা হলো -1/7। এখন হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা কি। আমরা জানি যে কোনো সরলরেখার যদি আমার একটা বিন্দু দেওয়া থাকে এবং ঢাল দেওয়া থাকে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কি, y - বিটা equal to m into x - আলফা। তো এখানে y এর মানটা y থাকবে, বিটার মান আমাদের দেওয়া আছে হলো 2, বিটার মান আমরা 2 বসালাম। তারপরে এম এর মান কত, এম এর মান আমাদের একটার ক্ষেত্রে হলো 7, এক্স এর মান ওই রকমই, আলফার মান কত, আলফার মান হলো 1। এটা হলো আমাদের একটা সমীকরণ, এটা হলো একটা সমীকরণ রিকোয়ার্ড। আরেকটা সমীকরণ আমাদের কী হবে, আরেকটা সমীকরণ হবে y - 2, জাস্ট খালি এম এর মানটা বদলাবে, কী হবে 1/7 x - 1। এটা হলো আমাদের দ্বিতীয় রিকোয়ার্ড সমীকরণ। তার মানে আমরা কী পেলাম, এইখানে আমরা দুইটা সমীকরণ পাবো, একটা হলো এই দিকে আর একটা হলো এই দিকে, ঠিক আছে। তো আমরা দুইটা সমীকরণে বের করে দেখাবো। তো আমরা আমাদের তারপরের কনসেপ্টে চলে যাই। আমাদের তারপরের কনসেপ্টটা কি, আমাদের তারপরের কনসেপ্টটা হলো দূরত্ব সমাধিখণ্ডক রেখা এবং কোণের সাপেক্ষে বিন্দু সংক্রান্ত। তো এই ক্ষেত্রে কি বোঝাইছে, এই ক্ষেত্রে বোঝাইছে হলো আমাদের এখানে দুটো সরলরেখা দেওয়া আছে, একটা হলো ax1 প্লাস a1x প্লাস b1y প্লাস c1 equal to 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 equal to 0। আমাদেরকে বলছে যে এই দুটো সরলরেখা, আমরা যদি দুটো সরলরেখাকে কল্পনা করি, ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, ঠিক আছে। তো দুটো সরলরেখা, এই যে সরলরেখার এই কোণটা হলো তোমার স্থূলকোণ বা সূক্ষ্মকোণ, ছোট কোণ, আর এটা হলো বড় কোণ। এই সূক্ষ্মকোণের মধ্য দিয়ে যে সরলরেখাটা যায়, এই সরলরেখার সমীকরণ আমরা বের করা শিখবো। এবং কি এই যে স্থূলকোণের মধ্য দিয়ে, হ্যাঁ, সমদ্বিক খণ্ডক যেটাকে বলি আমরা গণিতের ভাষায়, সমদ্বিক খণ্ডক বরাবর যে সরলরেখাটা যায় সেই সরলরেখার সমীকরণ আমরা বের করা শিখব। তো এই সমীকরণগুলো বের করার জন্য আমাদের কী করতে হবে, এই সমীকরণগুলো বের করার জন্য আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি, সূত্রটা হলো a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইড √a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড √a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তো এই ক্ষেত্রে আরেকটু কাজ আছে, এক্ষেত্রে কাজটুকু কি, আমাদের প্রথমে দেখতে হবে যে a1 ইন্টু a1 a2 প্লাস b1 b2 ইজ গ্রেটার দেন যদি 0 হয়, এটার মানটা যদি ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে যদি আমরা প্লাস নেই তাহলে আমরা কী পাবো, তাহলে পাবো হলো আমরা স্থূলকোণের সমীকরণ। আর যদি মাইনাস নেই তাহলে কী পাবো, তাহলে পাবো সূক্ষ্মকোণের সমীকরণ। আর অপোজিটলি যদি আমাদের এটার যে গুণফলের যোগফল যদি তোমার 0 চেয়ে ছোটো হয়, তাহলে আমরা প্লাস নিলে পাবো হলো তোমার সূক্ষ্মকোণের গুণফল, সূক্ষ্মকোণের সমীকরণ। আর যদি মাইনাস নেই তাহলে পাবো হলো স্থূলকোণের সমীকরণ। তো একটা অঙ্ক করলে আমার এই কথাগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমাদের অঙ্কটা করি। আমাদের এখানে অঙ্কটা দেওয়া আছে যে আমাদের দুটো সরলরেখা দেওয়া আছে, 3x প্লাস 4y ইকুয়াল টু 11 এবং 12x মাইনাস 5y ইকুয়াল টু 2 রেখাদের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। তো আগে আমরা দেখব যে এটার যে কি বলে a1 প্লাস a1 a2 প্লাস b1 b2 ইজ গ্রেটার দেন 0 নাকি ইজ গ্রেটার দেন লেস দেন 0, এটা আমরা বের করবো, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো এখানে কি আসে, a1 এর ভ্যালু কত, a1 এর ভ্যালু হলো আমাদের 3, a2 এর ভ্যালু কত, a2 এর ভ্যালু হলো 12 প্লাস b2 এর ভ্যালু কত, b2 এর ভ্যালু b1 এর ভ্যালু হলো 4 এবং b2 এর ভ্যালু হলো -5। এর মান কত আসে, 3 × 36 -20 ইকুয়াল টু 16 ইজ গ্রেটার দেন 0। এটা কিন্তু 0 চাইতে বড়। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই ক্ষেত্রে আমাদের সূক্ষ্মকোণের সমীকরণ পেতে গেলে কী করতে হবে, আমাদের সূক্ষ্মকোণের সমীকরণ পেতে গেলে মাইনাস নিতে হবে, ঠিক আছে। তো আমাদের এখন আমাদের যে সমীকরণটা ছিল, সমীকরণটা আপনারা লিখি। আমাদের সমীকরণটা এইরকম, সূত্রটা ছিল এইরকম, a1x
প্লাস b1y প্লাস c1 ডিভাইড রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এখানে আমাদের সূক্ষ্মকোণ বের করতে বলছে সো আমরা মাইনাস নেব, প্লাস মাইনাস ছিল এখানে মাইনাস নেব, a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তো এখন দেখো এটার বদলে আমরা কি লিখতে পারি, আমরা এই সমীকরণটা লিখব। সমীকরণটা আমাদের কী দেওয়া আছে, সমীকরণের এই এলিফ্যান্টটাকে এই সাইডে নিয়ে আসবো, যেহেতু এটা হলো c এর মান। তো আমাদের এখানে হয় 3x প্লাস 4y মাইনাস 11 ডিভাইড a1 আমাদের ছিল হলো 3 স্কোয়ার প্লাস b1 ছিল হলো 4 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, আমাদের উপরে কি হয়, উপরে হলো এই সাইডের সমীকরণটা 12x মাইনাস 5y, টুটা এই সাইডে আসলে মাইনাস 2 ডিভাইড রুট ওভার 12 স্কোয়ার প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার। তো এই সমীকরণটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসে দেখো, 3x মাইনাস 4y মাইনাস 11, নিচে আমাদের থাকে হলো 5 মাইনাস দ্বারা উপরে গুণ করে দেই, মাইনাস 12x প্লাস 5y প্লাস 2 আর নিচে আমাদের থাকে 13। ঠিক আছে, তো আমরা যদি পরস্পরকে গুণ করে দেই তাহলে পাই 39x মাইনাস 52y, এখানে গুণ করলে আমরা পাই 143। আর এই সেটা যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হলো 60x প্লাস 25y প্লাস 10। এখান থেকে আমাদের সমীকরণটা পাই, রিকোয়ার্ড সমীকরণটা আমরা এখানে আমাদের রিকোয়ার্ড সমীকরণ পাই 99x প্লাস 27y মাইনাস 153 ইকুয়াল টু 0। বা এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে পাই হলো 11x প্লাস 3y মাইনাস 17 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা ছিল এইটুকুই। তোমাদের বেশ কিছু ম্যাথ প্রবলেম সলভ করতে হবে এখানে। আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেন ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা সেগুলো প্র্যাকটিস করো। আর এটার উপরে তোমাদের আগামীকালে এক্সাম হবে। তো সকলকে ধন্যবাদ, সকালে ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।